দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান, কোঅর্ডিনেটর কোয়ান্টাম হার্ট ক্লাব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। ধন্যবাদ। যেমনটা বলছিলাম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সুস্বাস্থ্যের জন্য আসলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই। সঠিক স্বাস্থ্য বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ছাড়া আসলে সম্ভব না। তো আমরা যে কথাটাকে বলছি বারবার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসটা কি? তো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা সঠিক খাদ্যাভ্যাস বলতে আমরা আসলে কি বুঝি, এটা একটু জানতে চাই প্রথমে। ধন্যবাদ আপনাকে। আসলে যেটি হচ্ছে, আমরা যদি দেখি প্রকৃতিতে যত প্রাণী আছে প্রত্যেককেই ন্যাচারাল খাবার খায়। তারা কোনো আর্টিফিশিয়াল প্রসেসড বা প্যাকেট ফুড খায় না, রিফাইন্ড ফুড খায় না। তো প্রাকৃতিক খাবার হচ্ছে স্বাস্থ্যকর খাবার, যে খাবার প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। এবং সে যখন প্রাকৃতিক খাবার পুরোটাই খাবে এবং এর সাথে অস্বাস্থ্যকর কোনো খাবার মেলাবে না। অস্বাস্থ্যকর খাবার হচ্ছে যে রিফাইন্ড ফুড, তারপর হচ্ছে প্যাকেট ফুড এবং প্রসেসড ফুড। এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, নানান ব্র্যান্ডে নানানভাবে। তো এটি হচ্ছে স্বাস্থ্যকর খাবার, অর্থাৎ প্রাকৃতিক খাবার, যে খাবারটা একদম ন্যাচারাল আমাদেরকে দিচ্ছে সেটা আমরা খাবো। আপনি যেটা বলেন রিফাইন খাবার, যেমনটা হচ্ছে প্রথমে আমরা যেহেতু হচ্ছে মাছে ভাতে বাঙালি, 3 বেলায় কিন্তু আমরা ভাত খেয়ে থাকি এবং 3 বেলায় ম্যাক্সিমাম দেখা যায় রিফাইন চালটাই আমরা এখন খাচ্ছি। তো আমরা আসলে কোন ধরনের চাল খাবো যে চালটা আমাদের জন্য সুস্বাস্থ্যকর হবে? আজকে যে ঘরে ঘরে এত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতার অন্যতম প্রধান কারণ প্রত্যেক দিন আমরা সাদা চালের ভাত খাচ্ছি। এই যে মিনিকেট, নাজির চাল, এগুলো সরকার স্বীকৃত কোনো ব্র্যান্ড নয়, এগুলো মিল মালিকদের তৈরি ব্র্যান্ড। মিনিকেট একটি রিফাইন্ড চাল, এটি হচ্ছে সাদা চাল এবং এটি অবশ্যই পরিত্যাজ্য। এর বদলে আমাদের খেতে হবে লাল চাল, অর্থাৎ ঢেঁকি চাটা চাল, অথবা কালো চাল, ব্রাউন রাইস এটাকে বলা হয়, অথবা ব্ল্যাক রাইস। এটি হচ্ছে স্বাস্থ্যসম্মত। আচ্ছা স্যার, চিকেন বা মুরগি যেটা, সেটা তো একটা সুষম খাদ্য বা প্রোটিন আমাদেরকে সেটা প্রোভাইড করে থাকে। তো ফ্রাইড চিকেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে থাকে এবং হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের টিফিনে কিন্তু হচ্ছে ফ্রাইড চিকেন, বা যারা কর্মজীবী মায়েরা রয়েছেন তারা সময় বাঁচানোর জন্য ফ্রোজেন পরোটা হচ্ছে ব্যবহার করছেন। সেই পরোটাগুলো কিন্তু তারা ভেজে বাচ্চাদেরকে বা নিজেরাও অফিসে নিয়ে যাচ্ছেন। সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত? অবশ্যই এটা স্বাস্থ্যকর নয়। একটি ব্যাপার হচ্ছে যে সর্বশেষ যে গবেষণাগুলো বলছে সেটি হচ্ছে যে একজন মানুষ কতটুকু অ্যানিম্যাল প্রোটিন খেতে পারবে। অ্যানিম্যাল প্রোটিন যদি সে প্রত্যেক দিন মাংস খায়, এটা তার দাঁত সাপোর্ট করবে না, তার পরিপাকতন্ত্র সাপোর্ট করবে না। সেই জন্য আমাদের পরামর্শ যেটা হচ্ছে যে মাংস খেলে সপ্তাহে 1 দিন, এবং বেটার হচ্ছে মুরগি। একটা বাচ্চা যদি প্রত্যেক দিন মুরগি খায়, তার সিস্টেম সাপোর্ট করবে না, সে ধীরে ধীরে এগিয়ে যাবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসের দিকে। এবং আপনি তো জানেনই যে 35 বছরের নিচে বহু ইয়াং ম্যানের এখন হার্ট অ্যাটাক হচ্ছে, ডায়াবেটিস ধরা পড়ছে। এর প্রধান কারণ এই যে ছোট থেকে চিকেন এত বেশি খাচ্ছে। বাচ্চাদের এখন একটা মায়েদের বিশেষ করে কমপ্লেন থাকে যে আমার বাচ্চা ফ্রাইড চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া হচ্ছে তারা খাবার খায় না। এবং ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু তাদের খুব প্রিয় একটা খাবার, ছোট বাচ্চাদের থেকে শুরু করে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা তো কিন্তু একটা আলু, কার্বোহাইড্রেট সাপ্লাই করছে। তো সেটা কতটুকু ভালো, বা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াটা কি? ওই যে বলছিলাম, যখন কেউ প্রাকৃতিক খাবার খাবে সে তখন ভালো থাকবে। যখন ওটাকে সে রিফাইন করে ফেলবে অথবা ক্ষতিকর ফর্মে নিয়ে যাবে, যেমন আলু অত্যন্ত উপকারী একটা খাবার। আলু ভর্তা যখন খাবে, আলু দিয়ে তৈরি সবজি খাবে, এটা উপকারী। কিন্তু আলুকে সে যখন ভাজবে, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবে, এটা হয়ে গেল একটা ক্ষতিকর খাবার। আচ্ছা, সেই জন্য আলু ভর্তা ভালো, আলুর সবজি ভালো, আলুর অন্য কোনো ফর্ম ভালো, কিন্তু আলু ভাজা ভালো না, ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই ভালো না। আচ্ছা, উচ্চ মাত্রায় যখন তেলে ফ্রাই করা হচ্ছে তখন এটা ফর্ম চেঞ্জ হচ্ছে, সেখানে ট্রান্স ফ্যাট তৈরি হচ্ছে, অন্যান্য ফ্যাট যোগ হচ্ছে এবং তার হার্টে ব্লক তৈরি করতে পারে। আচ্ছা স্যার, একজন মধ্যবয়স্ক মানুষের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সেটা একেবারে জানতে চাই। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তারা কি খাবেন, কি অ্যাভয়েড করবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, এটা একটু জানতে চাচ্ছি। আমরা যেটা পছন্দ করি, আমি নিজে যেটা চর্চা করি, আমার অনেক রোগী আছেন যারা এগুলো চর্চা করছেন, সেটি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মোস্টলি খাবেন প্রাকৃতিক খাবার, এবং এর মধ্যে 70% হবে জীবন্ত খাবার। আচ্ছা, বাকি থাকলো 30%। 30%-এর মধ্যে অধিকাংশ খেতে হবে অর্ধমৃত খাবার, এবং বাকি
খুব কম হচ্ছে মৃত খাবার। তো এটাকে আমরা এভাবে সাজাতে পারি, সকালে ঘুম থেকে ওঠার পর তিনি প্রথম আধা লিটার থেকে 1 লিটার হালকা কুসুম গরম পানি খাবেন। এটা ডিটক্স হিসাবে কাজ করবে, পুরো বডিটাকে ক্লিন করবে। দেন আবার কিছুক্ষণ পর আবার 1 গ্লাস সে হালকা কুসুম গরম পানির সাথে লেবু মিশিয়ে পান করবে। 15-20 মিনিট পর সে 1 থেকে 2টো সাইট্রাস ফল খাবে, কমলা অথবা মাল্টা। খালি পেটে সাইট্রাস ফল খাওয়া অবশ্যই, আমি লেবু পানি দিলাম না খালি পেটে। জি জি। কারো যদি অ্যাসিডিটি থাকে ভিন্ন কথা, কিন্তু এখন বলা হচ্ছে খালি পেটে সাইট্রাস ফল অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করবে এবং এটা পাওয়ারফুল ডিটক্স হিসেবে কাজ করবে। আচ্ছা। এরপর আমরা যেটা পছন্দ করি যে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন সে জীবন্ত খাবার দিয়ে নাস্তা করবে। এর মধ্যে আগে রাতে ভেজানো সব ধরনের বাদাম থাকবে, আখরোট, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম সবগুলোই অল্প অল্প করে থাকবে। এবং থাকবে 3 রকম বীজ, সূর্যমুখী বীজ, মিষ্টি কুমড়া বীজ এবং তরমুজের বীজ। এগুলো সবগুলো সারা রাত ভিজায় রাখবে। আর আগে থেকে তৈরি করে রাখবে আপনার অঙ্কুরিত যে মানে স্প্রাউট, যেটা অঙ্কুরিত ডাল, অঙ্কুরিত ডাল, অঙ্কুরিত ছোলা, মুগ এবং মাসকলাই, এই সবগুলো আগে থেকে স্প্রাউট করে ফ্রিজে রাখা থাকবে। সকালবেলা সে ওই বাদামি বীজের সাথে অল্প স্প্রাউট নিচ্ছে, এর সাথে 1 টুকরো আদা, 1 টুকরো 1 কোয়া রসুন, 1 টুকরো হলুদ এবং 2-3টি খেজুর অথবা 1টা কলা এবং 1টা ডিম। ব্যাস, সবগুলো জীবন্ত খাবার। এবং এটা তাকে মানে সেরকম সারাদিন না, দুপুর পর্যন্ত। আচ্ছা, এটা তো গেল সকালের নাস্তা বলেন, একদম একটা প্রপার ডায়েট বলে দিলেন কিভাবে সকালে নাস্তাটা আমরা করব। এক্সেলেন্ট ডায়েট একটা বলা যায়। আমি দুপুরের খাবারে কি খাবো, রাতে কি খাবো, এই প্রশ্নগুলোতে আসবো, তবে সময় হচ্ছে বিরতির, তারপর আবার আসছি। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মনিরুজ্জামান। আমরা কথা বলছি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে এবং আমরা বলছিলাম সকালে আসলে কি কি খেলে একটা সুস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমরা তৈরি করতে পারি। এবার জানতে চাই দুপুরের খাবারটা আসলে কেমন হবে, এবং তার সাথে আরেকটা প্রশ্ন আমি যোগ করতে চাই, যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা সরাসরি দুপুরে কিন্তু বাসায় খাওয়া দাওয়া করতে পারছেন না, তারা কিভাবে সেটা মেনটেন করবেন, তারা কি খাবেন আসলে? আমরা দুপুরের স্বাস্থ্যকর খাবারকে 2টো ভাগে ভাগ করছি। প্রথম পর্ব হচ্ছে যে সে 1 বাটি রেইনবো সালাদ খাবেন। রেইনবো সালাদ অর্থাৎ যত রকমের সবজি আছে যেগুলো কাঁচা খাওয়া যায় সবগুলোকে মিশিয়ে সালাদ তৈরি করতে হবে। অর্থাৎ শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিটের 3 রকম কালার আছে, টমেটো 2-3 রকম কালার আছে, সবগুলোকে মিশিয়ে এর সাথে পেঁয়াজ দেবে, মরিচ দিবে, একটু টক দই দিবে, একটু সস দিবে, একটু হিমালয়ান সল্ট দিবে, একটু সরিষার তেল দিবে, একটু দিয়ে সুন্দর করে তৈরি করে 1 বাটি সালাদ তৈরি করে। আচ্ছা, এটি হচ্ছে অন্যতম, এটা একটা জীবন্ত খাবার এবং চমৎকার একটা পাওয়ারফুল একটা ডিনার। লাঞ্চ। এরপর আবার কিছুক্ষণ পর সাথে সাথে খেতে পারে অথবা 10-15 মিনিট পরেও খেতে পারেন। এবার তিনি লাল চালের 1 কাপ লাল চালের ভাত নেবেন, সাথে সবজি নেবেন এবং এটা অর্ধ সেদ্ধ। কারণ তিনি যখন বেশি সেদ্ধ করবেন ওর ভিতরে ভিটামিন মিনারেলগুলো চলে যাবে, সেই জন্য অর্ধ সেদ্ধ অথবা 1/3 সেদ্ধ গেল। কিছু ভর্তা নেবেন আলু ছাড়া, আলু ভর্তা নিলে, আলু বেশি নিলে আবার ওজন বেড়ে যেতে পারে। 1 টুকরো মাছ, এবং আমরা মনে করি সপ্তাহে 2 দিন ছোট মাছ, 2 দিন বড় মাছ খাওয়া উচিত। বড় মাছের ভিতরে মাঝে মাঝে সামুদ্রিক মাছ থাকা উচিত। আর 1 দিন মুরগি, 5 দিন গেল, 2 দিন মাছ মাংস না খাওয়া। কয় পিস মুরগি খেতে পারবেন? 1 পিস 2 পিস ইনাফ। এটা নির্ভর করছে সাইজের উপরে। স্যার, যাদের ওজন আসলে হচ্ছে কম, যাদের ওজন হচ্ছে তাদের বিএমআই ইনডেক্স থেকে কম, যারা একটু মোটা হতে চাচ্ছেন, তারাও কি ডায়েট মেইনটেইন করবেন বা তার সাথে আরো কিছু? আমি তো বলছি এটা হচ্ছে অন এভারেজ সবার জন্য যার ওজন ঠিক আছে। কারো যদি ওজন বেশি থাকে তাকে যে জিনিসটি ফলো করতে হবে সেটা রাতের খাবার। আচ্ছা, ওজন বাড়ার মূল কারণ হচ্ছে রাতের খাবার। কারো যদি ওজন বেশি থাকে তিনি কিছুদিন রাতে ভাত এবং রুটি বন্ধ রাখতে পারেন, শুধু কিছু সবজি খাবেন, কিছু সালাদ খাবেন, ব্যাস। এবং এটা সন্ধ্যা 7টার ভিতরে হওয়া বেটার। এবং রাত্রি 8টা এবং 9টার ভিতরে তিনি 3 থেকে 4 চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার 1 গ্লাস পানিতে মিশিয়ে ও সাথে কিছু লেবু মিশাতে পারেন, এটা খেয়ে নিলেন। এবং এর কিছুক্ষণ পর তিনি 2 থেকে 3 চা চামচ চিয়া সিড 1 ঘন্টা ভিজিয়ে রেখে খেয়ে নিতে পারেন। যাদের ওজন কম আছে তারা কি করবেন? আর যাদের ওজন বাড়াতে চান, রাত্রে বেশি খেলে ওজন বাড়ে। আচ্ছা, তো রাত্রে যদি কম খায় ওজন কমবে। অতএব এর উল্টো তিনি রাতে বেশি খাবেন এবং 3 বেলায় তিনি অল্প অল্প করে বেশি খাবেন।
অর্থাৎ তাকে হচ্ছে খাবার খেতে হবে, তবে হচ্ছে কি 3 বেলা একটু একটু করে খাবেন। আচ্ছা, এবং রাতের খাবারটা একটু বেশি পরিমাণে খেতে হবে। আচ্ছা স্যার, এই তো গেল হচ্ছে দুপুরের খাবারের কথা বললেন। এবার আসি আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা অন্যান্য হার্টের ডিজিজ রয়েছে বা ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাদের খাবারটা কেমন হবে? তারা রাতে আসলে কখন খাবেন এবং তাদের রাতের খাবারটা কেমন হবে? আমরা যত গবেষণা করে দেখেছি যে রাতের খাবার সারা বিশ্বের যত স্মার্ট জাতি আছে, যাদের ফিগার ভালো এবং যেসব দেশে যেসব জনপদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস কম, তারা সন্ধ্যা 6টা 7টার ভিতর ডিনার সেরে ফেলেন। অতএব আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমাদেরকে উই হ্যাভ টু অ্যারেঞ্জ যে আমার ডিনারটা 7টার ভিতর সেরে ফেলতে হবে। এবং সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেট খুবই কম, ভাত রুটি জাস্ট 1 চা চামচ লাল চালের ভাত, আর রুটি খেলে একটা পাতলা লাল আটা রুটি, সাথে কিছু সবজি, আর চাইলে কিছু আপনার কিছু টক দই থাকতে পারে। তো এটা সন্ধ্যা 7টার ভেতরে, এটি হচ্ছে সবার জন্য প্রযোজ্য। আচ্ছা স্যার, এটা তো গেল হচ্ছে বলেন সন্ধ্যা 7টার মধ্যে আসলে আমাদের ডিনার সেরে ফেলার নিয়মটা হচ্ছে তাই। তবে বাস্তব চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন। যারা হচ্ছে কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের অফিস টাইমটাই কিন্তু 5টা থেকে 6টার মধ্যে ছুটি হয়। বাসায় যেতে যেতে যে ট্রাফিকটা আমাদের দেশে রয়েছে, বাসায় যেতে যেতে কিন্তু অনেকের 8টা 9টা, দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু 10টা। সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে আমি এটাও জানবো, তবে বিরতির পরে আমি প্রশ্নটা আবারও আসছি। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে এবং কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার মনিরুজ্জামান। আমরা কথা বলছিলাম স্যার, আপনি বলছিলেন সন্ধ্যা 7টার মধ্যে আসলে আমাদের রাতের খাবারটা সেরে ফেলতে হবে, এবং আমি প্রশ্ন করেছিলাম যে এটা আসলে বাস্তব চিত্রের সাথে আসলে মেলে না, কারণ বাসায় যেতে যেতে যারা জব করছেন তাদের কিন্তু 7টা 8টা এমনি বেজে যায়। তাহলে সেই ক্ষেত্রে বিকল্প কি হতে পারে? আসলে যেটা হচ্ছে, আমরা খাবার বলতে কি বোঝাচ্ছি? আমাদের কাছে খাবার মানে 1 প্লেট ভাত অথবা 2-3টা রুটি অথবা সাথে মাংস, মাছ, এগুলো হচ্ছে খাবার। কিন্তু ফল কি খাবার না? সালাদ কি খাবার না? সবজি কি খাবার না? তো আপনি এমনভাবে সাজিয়ে নেবেন যে ফল, তারপর টক দই, এগুলো আপনি অফিসে অ্যারেঞ্জ রাখবেন। সব রকম 2-3 রকম বক্সে করে নিয়ে যাওয়া যায়, অনেক অফিসে ফ্রিজ আছে। তো আমি কয়েক রকম সবজি দিয়ে সালাদ বানাতে পারি, কয়েক রকম ফল দিয়ে ফ্রুট সালাদ বানাতে পারি, সাথে একটু টক দই, অফিসে মধু থাকতে পারে, ইনাফ। একটা ব্যাপার হচ্ছে আমাকে ভাত খেতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? এই তো প্রশ্নটা এবং বিকল্পটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবং আমি নিজে এটা চর্চা করি। আমি ইউজুয়ালি কোনো প্রোগ্রাম না থাকলে রাতে ভাত রুটি কিচ্ছু খাই না। আছি তো, দিব্যি আছি, খুবই ভালো আছেন। স্যার, এবার একটু জানতে চাচ্ছি নারীদের ক্ষেত্রে, যেহেতু নারীদের একটা প্রতি মাসে হচ্ছে তাদের একটা মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, শরীর থেকে বেশ ভালো পরিমাণে কিছু রক্ত তাদের ক্ষরণ হয়, সেই ক্ষেত্রে আসলে তাদের একটু এক্সট্রা কিছু প্রোটিন, এক্সট্রা কিছু আয়রনের প্রয়োজন হয়। তো তাদের খাদ্যাভ্যাসটা কি নর্মাল খাদ্যাভ্যাসের মতোই হবে বা কিছুটা ভিন্নতা রয়েছে? তেমন কি আমরা খাদ্যাভ্যাসটাকে এভাবে সাজাচ্ছি, যেমন একজন পুরুষের, মধ্যবয়সী পুরুষের তার ক্যালোরি প্রয়োজন অন অ্যান অ্যাভারেজ 2500 কিলো ক্যালোরি, আর মহিলাদের হচ্ছে 2200 কিলো ক্যালোরি। তো পুরো খাবারটাকে তিনি যদি এইভাবে সাজান যে প্রতিদিন লাল চালের ভাত এবং লাল আটা রুটি খাবেন, তারপর 2-3 রকম 4 রকম ফল খাবেন, সালাদ খাবেন 3-4-5 রকম সবজি দিয়ে সালাদ বানাবেন, তারপর হচ্ছে তিনি পরিমিত পরিমাণ ডাল খাবেন, তবে পর্যাপ্ত সব শাক নেবেন এবং এই শাক থেকে কিছু সবুজ পাতা দিয়ে তিনি গ্রিন জুস বানিয়ে খাবেন, প্রতিদিন বাদাম, বীজ এবং বিন খাবেন, প্রতিদিন স্প্রাউট খাবেন, টক দই খাবেন। গ্রিন জুসের কথা যেটা বলেন, সেখানে যে পাতাগুলো নেওয়া হবে সেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে নাকি হচ্ছে একদম র? একটি থিওরি আমি নিজে বিশ্বাস করি, চর্চা করছি, আমার রোগীদের দিচ্ছি, সেটি হচ্ছে পৃথিবীতে কোনো প্রাণী রান্না করা খাবার খায় না। কোনো প্রাণীর বাচ্চা ওয়েট করে না যে আম্মু কখন রান্না করবে সে খাবে, অ্যাকসেপ্ট মানুষ। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আইসিইউ সিসিউর ব্যবস্থা নেই অ্যাকসেপ্ট মানুষ, কারণ আমরা খাবারটাকে নষ্ট করে খাবারের ফর্ম চেঞ্জ করে খাই। সেই জন্য ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা, তারপর হচ্ছে তুলসী পাতা, সব কিছু নিয়ে সুন্দর করে ব্লেন্ড করেন, কয়েকটা 4-5টা আমলকি দিন বিচি ছাড়া, পৃথিবীর সেরা জুসটা তৈরি হয়ে গেল। কেন হিট দিতে হবে? কেন রান্না করতে হবে? রান্না যখনই করছেন ওর ভিতরে যে আপনার ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল সব নষ্ট হতে শুরু করছে। তাদের গুণগুণটা আসলে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা খাচ্ছি, পেট ভরা আইটেম পেট ভরছে, কিন্তু আমাদের শরীরের চাহিদা পূর্ণ হচ্ছে না। আজকে অসুস্থতার অন্যতম প্রধান কারণ হিট। যত হিট দিয়ে খাবার, সেই পরিবারে দেখবেন, যে পরিবারে ভুনা খাবার, যে পরিবারে
উপাদেয় খাবার, সেই পরিবারে এই রোগগুলো এবং সবচেয়ে বেশি। আমরা শাকসবজি খেতে গেলে দেখা যায় সেটার মধ্যে চিংড়ি মাছ একটু যোগ করে Right. ফেলি, চিংড়ি মাছটাতে একটু বেশি তেল দিয়ে আগে সেটাকে একটু ভুনা করে নিই, তারপর বিশেষ করে লাল শাক বা পুঁই শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এটা তো আমাদের দেশের খুব জনপ্রিয় একটা খাবার, তবে এটা আসলে স্বাস্থ্যসম্মত নয়। স্যার, আমি যেটা জানতে চাচ্ছিলাম নারীদের ক্ষেত্রে, তো নারীদের হচ্ছে যখন এই যে মাসিকটা হয় তখন কি তাদের কোনো এক্সট্রা খাবারের প্রয়োজন আছে কিনা? আমি বা যেটা বলছিলাম কি যে এটা তো প্রতি মাসের ব্যাপার। মাসের ব্যাপার। তো সে যখন গ্রিন জুস খাবে, সে যখন বিট খাবে, সে যখন টক দই খাবে, প্রতিদিন কিছু বাদাম এবং বীজ খাবে, তারপর হচ্ছে সপ্তাহে 2 দিন ছোট মাছ, 2 দিন বড় মাছ খাবেন, আলাদা কিছু লাগবে না তো। আচ্ছা, ওই সময়ে তিনি শুধু হচ্ছে যেমন কাঁচা কলা, কচুর ভর্তা, তারপর হচ্ছে মানে আপনার ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস, তারপর হচ্ছে আপনার খেজুর, এগুলো খেলে তার আয়রন যথেষ্ট। অর্থাৎ এটা শুধুমাত্র তারপরেও কারো কারো ক্ষেত্রে হিমোগ্লোবিন কম থাকতে পারে, সেই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আয়রনটা কম থাকে। হ্যাঁ, কারো যদি আয়রন কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, সেখানে আয়রন সাপ্লিমেন্ট না লাগতে পারে, সেটা ব্যতিক্রম। আচ্ছা। ইউজুয়ালি লাগবে না এইভাবে খেলে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাদেরকে খুবই ইনফরমেটিভ কিছু ইনফরমেশন দিলেন এবং আসলে কিভাবে স্বাস্থ্যকর খাদ্য আমরা খেতে পারি, কিভাবে চললে আসলে সুস্বাস্থ্য আমরা অর্জন করতে পারি সে বিষয়ে খুব সুন্দর করে আমাদেরকে বললেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।